এই ভিডিওতে আমি শান্তিনিকেতনে 2 রাত 3 দিনের একটি ট্যুর প্ল্যান শেয়ার করছি, যেটা আমি কিছুদিন আগেই গিয়েছিলাম। এই ট্যুর প্ল্যানটির সাহায্যে আপনারা শান্তিনিকেতনের বেস্ট 25 ট্যুরিস্ট স্পট ঘুরে নিতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি রুমা, আপনারা দেখছেন হলিডে স্টোরি এই চ্যানেলটি। প্রসঙ্গত আরেকটি সুখবর দিয়ে রাখি আপনাদেরকে, 2023-এ শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সম্মানে সম্মানিত হয়েছে। শান্তিনিকেতনে এক রাত থেকেই খুব ভালোভাবে সবকটি জায়গা ঘুরে ফেলা যায়। এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুটি শান্তিনিকেতন ট্যুর প্ল্যান শেয়ার করছি। প্রথমটি হলো ফর 1 নাইট 2 ডেজ, দ্বিতীয়টি হলো ফর 2 নাইট 3 ডেজ। যদি শনিবার গিয়ে রবিবার ফেরার চিন্তা করেন তাহলে গীতাঞ্জলি রেল মিউজিয়াম, কঙ্কালীতলা, বিশ্ববাংলা হাট, প্রকৃতি ভবন, আমার কুটির, কোপাই নদী, সৃজনী শিল্পগ্রাম, বল্লভপুর ডিয়ার পার্ক, বিশ্বভারতী, কলা ভবন, বিশ্বভারতী মিউজিয়াম, বাংলাদেশ ভবন, প্রতীচি, সুরুল রাজবাড়ি, শ্রীনিকেতন, রায়পুর রাজবাড়ি, আমার কুটির ইকো পার্ক, শায়ারবিথি পার্ক, 34 ফুট বুদ্ধ স্ট্যাচু, খোয়াই বনের হাট, শালবনী, পলাশবনী, এই সমস্ত জায়গাগুলি ঘুরে নিতে পারবেন। এবারে বলছি ট্যুরটা আপনারা সাজাবেন কিভাবে। শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেন ধরে সকাল সকাল বোলপুর নেমে পড়ুন। স্টেশনের পাশেই পাবেন গীতাঞ্জলি রেল মিউজিয়াম। গীতাঞ্জলি রেল মিউজিয়ামের বর্তমান টাইমিং হলো সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অবধি, আর মাঝখানে 1টা থেকে 1:30টা কিন্তু ব্রেক থাকে, আর ওয়েডনেসডে করে ক্লোজ থাকে। তাই আগে গীতাঞ্জলি রেল মিউজিয়ামটা দেখে নিন, তারপরে একটি টোটো বুক করে কঙ্কালীতলা পৌঁছে যান। বোলপুরে কঙ্কালীতলা হলো 51তম সতীপীঠের একটি এবং এটি 28 নম্বর সতীপীঠ। প্রাচীনকালে এই জায়গাটি কাঞ্চি নামে প্রসিদ্ধ ছিল। লোকমুখে শোনা যায় এখানে সতীর অস্থির অংশ পড়েছিল, সেই কারণে এই পীঠের নাম হয় কঙ্কালীতলা। চৈত্র সংক্রান্তির সময় কঙ্কালীতলা মন্দিরে খুব বড় করে পূজার আয়োজন করা হয়। বোলপুর স্টেশন থেকে কঙ্কালীতলা মন্দিরের দূরত্ব 9 কিলোমিটার এবং প্রান্তিক স্টেশন থেকে দূরত্ব 6 কিলোমিটার। সারা বছরই এখানে মায়ের দর্শন করা যায়, আর যদি চান কুপন কেটে প্রসাদ গ্রহণ করতে পারেন। শেষ করে হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন শনিবারের সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। একটি টোটো ধরে বলুন বিশ্ববাংলা হাট, প্রকৃতি ভবন, আমার কুটির, কোপাই নদী, সৃজনী শিল্পগ্রাম, বল্লভপুর ডিয়ার পার্ক, আমার কুটির ইকো পার্ক, শায়ারবিথি পার্ক, 34 ফুট বুদ্ধ স্ট্যাচু, খোয়াই বনের হাট, শালবনী, পলাশবনী, এইগুলো ঘুরিয়ে দেখিয়ে দিতে। শান্তিনিকেতন ট্যুর করতে বেরিয়ে আমরা এখন চলে এসেছি শায়ারবিথি পার্ক দেখতে। তো শায়ারবিথি পার্ক লেককে কেন্দ্র করে গড়ে উঠেছে। এর পাশে একটা লেক আছে, এখানে একটা ঝালঝোল বলে খুব ভালো রেস্টুরেন্ট আছে এবং লেকের ভেতরে বসার জায়গাও আছে, আর খুব সুন্দর মনোরম পরিবেশ, প্রচুর বড় বড় গাছ আছে। টিকিট কেটে আপনাদেরকে ভেতরে ঢুকতে হবে। আর শায়ারবিথি পার্কের ভেতরে আপনারা বোটিংও করতে পারেন, তার জন্য আলাদা চার্জেস আছে। শান্তিনিকেতনে বিশ্ববাংলা হাট আমার মতো শপিং প্রেমী মানুষদের জন্য একটি বিশেষ গন্তব্য। এটি প্রান্তিক স্টেশনের ঠিক কাছেই অবস্থিত। এখানে আপনি হাতের তৈরি নানা ধরনের জিনিসের বিপুল সম্ভার দেখতেও পারবেন, আবার কিনতেও পারবেন। এখানে শিল্পীরা নিজের হাতে সব জিনিসপত্র কিভাবে তৈরি করছে সেটাও আপনারা নিজের চোখে দেখতে পাবেন। এখানে আপনি পাটের ব্যাগ, হাতে আঁকা ছাতা, হাতে আঁকা শাড়ি, কাঁথা স্টিচের কাজের নানান ধরনের জিনিস ছাড়াও প্রচুর ধরনের চিত্র, কাঠের কাজ ও মাটির ভাস্কর্যের জিনিসপত্র দেখতে পাবেন। বিশ্ববাংলা হাটে ঢুকলেই দেখতে পাবেন অনেকগুলি ছোট ছোট দোকান আছে। সেখানে সমস্ত জিনিস তৈরি করা হচ্ছে এবং সাজিয়ে রাখা আছে বিক্রির জন্য। বিশ্ববাংলা হাট দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। আমরা এখন এসছি প্রকৃতি ভবন দেখতে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রকৃতি ভবন খোলা থাকছে। আমার কুটির যাওয়ার পথে ফার্স্টে কিন্তু প্রকৃতি ভবনে পড়বে সোনাঝুরির হাট, তারপর প্রকৃতি ভবন। এখানে আপনি ন্যাচারাল আর্ট এবং ক্রাফটের খুব আকর্ষণীয় সংগ্রহ দেখতে পাবেন, যা ভারতের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে। এই মিউজিয়ামটিতে বিভিন্ন ন্যাচারাল ক্রাফটের সম্ভারও আপনি দেখতে পাবেন। মিস্টার সুব্রত বসু এই মিউজিয়ামটি তৈরি করেছিলেন। তিনি গত 40 বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই প্রাকৃতিক শিল্পগুলি সংগ্রহ করেছেন। মিস্টার বসু এই ভাস্কর্যগুলিকে যেভাবে প্রকৃতি থেকে পেয়েছেন সেইভাবে মিউজিয়ামে সাজিয়ে রেখেছেন। এখন আপনারা দেখছেন শান্তিনিকেতনের বুদ্ধ স্ট্যাচু। প্রকৃতি ভবনের পরে আমরা এটা দেখতে এসেছি। বিশাল বড় একটা বুদ্ধের মূর্তি এখানে করা রয়েছে এবং বুদ্ধ পূর্ণিমার সময় খুব ভালো অনুষ্ঠানও হয়। যে আমরা ঢুকে গেছি এখন আমার কুটিরের রাস্তায়। আমার কুটিরের রাস্তাটা কিন্তু এখনো পিচ হয়নি, সেই লাল মাটির রাস্তা এখনো লাল মাটির রাস্তায় রয়ে গেছে। আমার কুটির বর্তমানে হয়ে উঠেছে এক বৃহৎ হস্তশিল্প কেন্দ্র। তার সাথে এখানে গড়ে উঠেছে স্বদেশী সংগ্রহালয়। সেখানে স্থান পেয়েছে স্বাধীনতা সংগ্রামে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র ও স্বদেশী সামগ্রী। দেখছি 260 টাকা করে, এটাও 260 টাকা।
কুটিরে এলে কিন্তু প্রদর্শনী কক্ষ দেখতে ভুলবেন না। বিভিন্ন জিনিস যেগুলো আমার কুটিরে রয়েছে সেগুলো কিভাবে এসছে, কোথা থেকে এসছে, তার পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে, কিভাবে তৈরি হয়, সমস্ত কিছু এখানে করে দেখানো হয়েছে। এটা একটা মিউজিয়াম। আমার কুটির ইকো পার্ক আমার কুটির থেকে হাঁটা পথে 5 মিনিট মতো সময় লাগে। আপনি এখানে একটি সুন্দর সন্ধ্যা অনায়াসেই কাটিয়ে দিতে পারেন। এই পার্কটিও বেশ বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে। পার্কটি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আমরা এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম দেখতে। সৃজনী শিল্পগ্রাম সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং লাস্ট টিকিট কাটা হয় 4:30টার সময়। এখান থেকে শ্রীনিকেতন কিন্তু খুব কাছে, আপনারা 10 মিনিটের মধ্যেই শ্রীনিকেতন পৌঁছে যেতে পারেন। 2008 সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হয় সৃজনী শিল্পগ্রাম। এখানে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, সিকিম, আন্দামান নিকোবর ইত্যাদি জায়গার উপজাতিদের 6টি ছোট ছোট কটেজ তৈরি করে তুলে ধরা হয়েছে তাদের জীবনযাত্রা, তাদের ঘরবাড়ি, জীবনযাত্রা, তাদের হস্তশিল্প ইত্যাদি দেখানো হয়েছে মডেলের মাধ্যমে। এখানে অনেক স্টোন স্কাল্পচারও আপনারা দেখতে পাবেন। এই এলাকাটিও খুব বড়, তাই সময় নিয়ে ঘুরে দেখতে হবে। এখানে গ্রামীণ শিল্পীরা তাদের তৈরি পোশাক, হস্তশিল্পের জিনিসপত্র বিক্রি করছেন। বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যানিচুরিতে প্রচুর হরিণ দেখতে পাবেন। কিছু কিছু খাঁচার মধ্যে হরিণ আছে, আবার কিছু কিছু জায়গায় ছাড়া রয়েছে বনের মধ্যে। এখানে একটি বিশাল বড় ওয়াচ টাওয়ারও আছে, যেটাতে উঠলে অনেক দূর অব্দি দেখা যায়। বিস্তীর্ণ এলাকা নিয়ে বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যানিচুরি তৈরি হয়েছে এবং বেশ শান্ত শীতল পরিবেশ, তাই চারপাশটা ঘুরে বেরিয়ে দেখতে বেশ ভালোই লাগবে। আমরা এখন পলাশ বনের ভেতর দিয়ে যাচ্ছি টোটো নিয়ে। বর্তমানে বহু বাংলা সিরিয়াল এবং সিনেমার শুটিং কিন্তু এখানে হয়। এইখান থেকে যদি আপনারা আরেকটু ভিতর দিকে চলে যান, সেখানে সাঁওতালি গ্রাম আছে, সেটাও দেখতে পাবেন। আর এই জায়গাটা হচ্ছে একদম সোনাঝুরি হাটের ঠিক পাশে। এখন দেখতে পাচ্ছেন ওখানে ফটো সেশন হচ্ছে। এখানে প্রচুর মানুষ প্রি ওয়েডিং ফটোশুটও করেন। আর সোনাঝুরি হাটের রাস্তাটা আপনাদেরকে বলি, আপনারা হয়তো সকলেই জানেন, তবু আপনাদেরকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করি। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই কিন্তু আপনারা প্রকৃতি ভবন, বুদ্ধ স্ট্যাচু, আমার কুটির, আর আমার কুটির ভেতরে আছে আমার কুটির ইকো পার্ক, ওখানে খুব ভালো একটা খাওয়ার জায়গা আছে, হেসেল ঘর, সেগুলো সবই কিন্তু এই একই জায়গাতেই পড়বে। এবং সবার শেষে পৌঁছে যান হোয়াই বনের হাটে বা সোনাঝুরির হাটে। মনের মতো শপিং করুন, লাঞ্চটাও আশেপাশে কোথাও একটা সেরে নিন, তারপরে সন্ধ্যের সময় হোটেলে ফিরে আসুন। খাদি তসরের উপর এটা দোপাট্টা, পুরোটা কাজ করা, কি অপূর্ব দেখতে এটা। দ্বিতীয় দিন সকালে হোটেল থেকে চেক আউট করে আরেকটি টোটো বুক করুন এবং এই সমস্ত জায়গাগুলি ঘুরে নিন। বিশ্বভারতী, কলা ভবন, বিশ্বভারতী মিউজিয়াম, বাংলাদেশ ভবন, প্রতীচি, সুরুল রাজবাড়ি, শ্রীনিকেতন, রায়পুর রাজবাড়ি। তারপরে স্টেশনে ফিরে আসুন ও বিকেলে ট্রেন ধরে শিয়ালদা বা হাওড়া পৌঁছে যান। শান্তিনিকেতন ট্যুর করতে বেরিয়েছি। ট্যুর করতে বেরিয়ে আমরা এখন চলে এসেছি সুরুল রাজবাড়ি দেখতে। এই হচ্ছে সুরুল রাজবাড়ির দুর্গা দালান। এখানে বর্তমানে বাংলা অনেক সিরিয়ালের শুটিং হচ্ছে। সুরুল রাজবাড়িতে এখনো খুব ধুমধামের সঙ্গে দুর্গাপূজা হয়। সুরুল ছোট বাড়ি, এটা হচ্ছে শিব মন্দির, এটা বহু প্রাচীন শিব মন্দির, আর তার পাশে আছে দুর্গা দালান। এখানে এখনো মহা ধুমধামের সাথে দুর্গাপূজা হয়। বছর 22শে মাঘ এই মাঠে শ্রীনিকেতন মেলা হয়। আমরা সুরুল রাজবাড়ি দেখে এই মাঠটার দিকে এলাম। শ্রীনিকেতনের এটা হচ্ছে কুঠি বাড়ি, আর সামনের রাস্তা দিয়ে এগিয়ে গেলে হচ্ছে শিক্ষাসত্র, যেখানে শ্রীনিকেতনের পড়াশোনা হয়। শ্রীনিকেতনে এই জায়গায় বিভিন্ন কোয়ার্টার্সও আছে, সেখানে ছাত্রছাত্রী বা এখানকার কর্মী সাধারণরাও থাকে। দেখছেন শান্তিনিকেতনের খেলার মাঠ, মেন খেলার মাঠ কিন্তু এটাই। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নোবেল জয়ী অমর্ত্য সেনের বাড়ির সামনে। বাড়ির নাম প্রতীচি, আমাদের সকলের পরিচিত। বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে আপনারা এই বাড়িটা দেখে নিতে পারেন। অমর্ত্য সেনের বাড়ির সামনে এসেছি, ওনার বাড়ি দেখার পরে অমল দইয়ালাকে পেয়ে গেছি, যদি ওনার নাম অমল না, আমি বলছি। আমরা এখন চলে এসেছি বিশ্বভারতীর কলা ভবনের সামনে। তো এটা হচ্ছে কলা ভবনে ঢোকার রাস্তা। কলা ভবনের সামনেই যে আপনার আর্কিটেকচারটা দেখতে পান, কলের বাঁশি, যেটা বিখ্যাত রামকিঙ্কর বেজের তৈরি করা। তো উনি সিমেন্ট আর বালি ছুঁড়ে ছুঁড়ে কোনো রকম জিনিসপত্র ইউজ না করে, টুলস ইউজ না করে এই জিনিসটা বানিয়েছিলেন। এখানটায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে শান্তিনিকেতনের বিখ্যাত উত্তরায়ণ ভবন। শান্তিনিকেতনের যে মিউজিয়াম, সেটাই হচ্ছে এই মিউজিয়ামটাই। আপনারা যখন আসবেন তখন অবশ্যই কিন্তু মিউজিয়ামটায় ঢুকবেন। নোবেল প্রাইজ থেকে শুরু করে রবীন্দ্রনাথের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এখানে খুব ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। এবং এর একটা টিকিট আছে, এন্ট্রি ফি দিয়ে আপনারা এই বিল্ডিং এ ঢুকতে পারবেন। এটা কিন্তু বিশ্বভারতী যে ক্যাম্পাসে ঢুকছেন তার মধ্যেই এটা পড়ে। বিশ্বভারতী ইউনিভার্সিটি হচ্ছে আপনার 4 কিলোমিটার লম্বা, 2.5 কিলোমিটার চওড়া, 3400 বিঘা জমির উপর ইউনিভার্সিটি, 10,000 স্টুডেন্ট,
300 মাস্টারমশাই এবং 600 একটু মন্দিরের দিকে আসুন। সাম্য ধর্মের মন্দির, 5 মন্দির 1890 সালে এর ভিত্তি স্থাপন করা। 1863 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধর্মীয় উপাসনার জন্য শান্তিনিকেতনে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের ব্রাহ্মবিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যা ধীরে ধীরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের বেশিরভাগ সময়ই শান্তিনিকেতনে কাটিয়েছিলেন। শান্তিনিকেতন প্রাঙ্গণে রবীন্দ্রনাথ নিজের এবং অন্যান্য সহ অভিযাত্রীদের বাসভবনের জন্য অনেক আর্কিটেকচারাল বিল্ডিং নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে আশ্রমের বিভিন্ন শিল্পী ও ভাস্কর্যের কাজ এই সব বিল্ডিং এ সাজিয়ে রাখা হয় এবং দিনে দিনে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হয়। 1951 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। দেখা যাচ্ছে 3 পাহাড়। সহজ পাঠের বইয়ে এই ছবিটাও আমরা বারবার দেখতে পাই। কবি নিজের হাতে সেই সমস্ত ছবি এঁকেছিলেন। পাহাড় হচ্ছে এখানে জলের অভাব মেটানোর জন্য একটা পুকুর কাটা হয়েছিল, সেই পুকুরের মাটি তুলে তুলে এখানে জমা করা হয়েছিল, আর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে পাহাড় হিসাবে ইমাজিন করেছিলেন, সেই থেকে এটার নাম 3 পাহাড়। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে বলা হয় আনন্দ পাঠশালা। মানে পড়াশোনার প্রথম স্টেজটা কিন্তু এটাই হচ্ছে প্রাইমারি ক্লাস, কিন্তু এখানেই হয়। স্টুডেন্টরা এই বেদির ওখানে বসে এবং টিচাররা মাঝখানে বসে পড়াশোনা করেন। যদি 2 রাত 3 দিনে শান্তিনিকেতন ট্যুর প্ল্যান করেন, তাহলে তৃতীয় দিন আমখই উড ফসিল পার্ক, ঘুরিসা গ্রামের টেরাকোটা মন্দির, কালিকাপুর রাজবাড়ি এই জায়গাগুলি ঘুরে নিতে পারে এবং বিকেলে ট্রেন ধরে শিয়ালদা বা হাওড়া ফিরে আসুন। শান্তিনিকেতনের আমারকুটির থেকে কালিকাপুর রাজবাড়ির দূরত্ব 30 কিলোমিটার, আর ইলামবাজার থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত কালিকাপুর রাজবাড়িটি। এই রাজবাড়িতে এলে দেখতে পাবেন দুর্গা দালান এবং প্রাসাদ সংলগ্ন একটি পোড়ামাটির টেরাকোটার কাজ করা শিব মন্দির। এই রাজবাড়িতে রাজপরিবারের সদস্য এখনো একটি অংশে বসবাস করছেন। রাজা পরমেশ্বর রায় কালিকাপুরে এই 7 মহলা রাজবাড়ি তৈরি করেন তার 7 পুত্রের জন্য 400 বিঘা জমির উপরে। তিনি বর্ধমানের মহারাজের দেওয়ান ছিলেন। রাজবাড়ির পুরো চত্বরে বেশ বড় বড় ফটক, একটি বিশাল বড় পুকুর, উদ্যান ছাড়াও শিব, কালী, দুর্গা মন্দিরও দেখতে পাওয়া যায় এবং এই মন্দিরগুলিতে টেরাকোটার কাজ এখনো বর্তমান। এখানে বেশ কয়েকটি বাংলা সিনেমার শুটিংও হয়েছে, যেমন গয়নার বাক্স, নৌকাডুবি ইত্যাদি। ইলামবাজার থেকে ঘুরিসা গ্রাম 7 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আপনি বহু পুরনো 2টি টেরাকোটার মন্দির দেখতে পাবেন। এগুলি হলো রঘুনাথজির চারচালা মন্দির এবং অন্যটি হলো নবরত্ন গোপাল লক্ষ্মী জনার্দন মন্দির। রঘুনাথজির চারচালা মন্দিরটি বীরভূমের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। 2টি মন্দিরই 1800 শতকের মাঝামাঝি সময় নির্মিত হয়েছিল। মন্দিরগুলি রক্ষণাবেক্ষণের অভাবে যে নষ্ট হয়ে যাচ্ছে এটা ভেবে মনে খুব দুঃখ পেলাম। আমখই উড ফসিলস পার্কটি মেন রাস্তা থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে অবস্থিত। এটি পশ্চিমবঙ্গের প্রথম উড ফসিলস পার্ক। ওয়েস্ট বেঙ্গলের ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে তৈরি করা হয়েছে 2006 সালে। এই গ্রামে পুকুর খননের সময় এই ফসিলস গুলি পাওয়া যায় এবং সংগ্রহ করা হয়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে 2018 সালে এই পার্কটি প্রতিষ্ঠিত হয় এবং গবেষণার জন্য, শিক্ষার্থীদের জন্য ও জনসাধারণের দেখার জন্য এগুলিকে সংরক্ষণ করা হয়। এই কাঠের জীবাশ্মগুলি হাজার হাজার বছর আগেকার গাছের অংশ। পার্কটি খোলার সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। রায়পুর রাজবাড়ি প্রায় 150 বছরের বেশি পুরনো। এখন বাড়িটি প্রায় নষ্ট হয়ে গেছে। রায়পুরের জমিদারের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা বিশ্বভারতী আশ্রম নির্মাণের জন্য রায়পুরের জমিদারের কাছ থেকেই জমি কিনেছিলেন। এখানে প্রচুর ছবির শুটিংও হয়েছে। এখন এই বাড়ির বেশিরভাগ অংশই ভেঙে পড়েছে, আর ভেতরে ঢুকলে অবশ্যই কালী ঠাকুরটি দেখবেন এবং আপনার কি অভিজ্ঞতা আমাকে জানাবেন।